আজকের এই বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা, এই সভায় উপস্থিত আছেন বন্ধুবার অধ্যক্ষ সেলিম মিয়া, প্রধান সমন্বয়ক। উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের মানুষ অধ্যক্ষ নাজরুস শাহাদাত আজাদি, মুখ্য সমন্বয়ক। আমার দীর্ঘদিনের বন্ধু প্রতিম সম্পর্ক, যার সাথে অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল হক, সাংগঠনিক সমন্বয়ক। অধ্যক্ষ ইমরান বিন সুলাইমান, অধ্যক্ষ বাকি বিল্লাহ, প্রফেসর গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইনামুল হক, সহ শিক্ষক জাহিদ হোসেন সহ ঢাকা থেকে আজকে এই অনুষ্ঠানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছে, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই বিভাগীয় সভায় উপস্থিত হয়েছে, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা যিনি করেছেন আমার কলেজের প্রভাষক রিয়াজউদ্দিন, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান বাবুল ভাই। আসলে সকল কথার বক্তব্য একটা। আমার একটি ভিডিও ফুটেজের কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। আমরা অনেক বক্তব্য দিব, অনেক কথা বলবো, কিন্তু সারমর্ম একটা। 1964 সালে বিপ্লবী চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রেখেছিল, মাত্র 5 সেকেন্ডের বক্তব্য, হোমল্যান্ড অর ডেথ, মাতৃভূমি নয় মৃত্যু। সুতরাং সকল বক্তব্যের সারাংশ হচ্ছে একটা, এমপিও নয় মৃত্যু। আমাকে আপনারা অনেকে প্রশংসা করছেন যে আমি এমপিভুক্ত শিক্ষক হয়ে আপনাদের সামনে আছি। বক্তব্যটা আসলে আমাকে প্রশংসিত করার মতো কিছু নেই, আপনাদের যে আমার পেটে ক্ষুধা কম নাই। সে ক্ষুধা যদি বলি, আমার একটি প্রতিষ্ঠান রয়েছে ডাক্তার আসাদ আলী কলেজ, এরকম আজাদি ভাই একটু আগে বললেন যে তার প্রতিষ্ঠান 2003 সালের প্রতিষ্ঠান, 5 সালে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। আমার এই প্রতিষ্ঠান 2003 সালের প্রতিষ্ঠান। ইতিমধ্যে আমার প্রতিষ্ঠানের একজন কর্মচারী, একজন শিক্ষক, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন বিধিবদ্ধ অবসর গ্রহণের পূর্বে। এরকম অনেক শিক্ষক প্রতিষ্ঠান এমপি ভুক্তর পূর্বে অবসর গ্রহণে চলে গিয়েছে। পাশাপাশি এই যে হাজী আক্কালি হাওলাদার কলেজ, এই কলেজে ডিগ্রি অধিভুক্তির পর থেকে এই প্রতিষ্ঠানের আজকে দীর্ঘ 12 বছর ধরে এই প্রতিষ্ঠানে 2012 সালে এখানে ডিগ্রি শিক্ষকদের নিয়োগ হয়েছে। সেই থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের পরিশ্রম মূল্যবান। একটা মানুষ কতদিন সে বেকার থাকতে পারে। আমার শ্বশুরের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে মাতাগুড়িয়া কারিগরি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, সেটি 2011 সালের প্রতিষ্ঠান। তো এগুলো হচ্ছে আমার কথা। অনেক প্রতিষ্ঠান আছে, সেলিম স্যারের প্রতিষ্ঠান কোথায়? 1995 সালের প্রতিষ্ঠান। মনিরুল স্যারের প্রতিষ্ঠান 99 সালের প্রতিষ্ঠান। এটি ভাবা যায় না আসলে। আপনার প্রতিষ্ঠানগুলো অনুমতি কেন দিয়েছেন? কেন আপনারা স্বীকৃতি দিয়েছেন? ফাজলামের একটা সীমা থাকা উচিত। এই রাষ্ট্রের নাগরিক আমরা, এই রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই, আমাদের অধিকার আছে আমাদের বেঁচে থাকার। আপনারা প্রতিষ্ঠান অনুমতি দিবেন,
এখন সেই প্রতিষ্ঠানগুলিকে আপনারা যুগের পর যুগ, বছরের বছর আপনারা এরকম ঝুলিয়ে রাখবেন, আপনারা এমপিও দিবেন না, আপনারা তাদের রুজি রোজগারের ব্যবস্থা করবেন না, এটা কেমন কথা? সরকার আসবে, সরকার যাবে, সে বিষয়টা তো আমাদের নয়। আমাদের সংগ্রাম হচ্ছে রুটি রুজির সংগ্রাম, আমাদের সংগ্রাম হচ্ছে ভাত কাপড়ের সংগ্রাম, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের সংগ্রাম। আমি এমপিভুক্ত শিক্ষক, সেটি ঠিক আছে। এমপিভুক্ত শিক্ষকরা 15 বছর বাড়ি ভাড়ার জন্য আন্দোলন করেছে, যার আন্দোলন সে করতেই পারে, কিন্তু আমি তাদেরকে প্রতিবাদ করেছি যে আপনারা আপনাদের স্বার্থে কথা বলেন, কিন্তু আপনাদের স্বজাতিরা যারা যুগের পর যুগ যারা অভুক্ত থেকেছে তাদের পাশে আপনারা কবে দাঁড়িয়েছেন? কিন্তু এইবারে আন্দোলনে অনেকে তুলে ধরে করেছেন সেলিম ভুঁইয়াকে, কিন্তু একমাত্র সেলিম ভুঁইয়ার সংগঠন যাকে প্রশংসা করতে হয়, একমাত্র তিনি বলেছেন যে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করতে হবে। আপনারা আজকে এমপিভুক্ত হয়ে গেলেন, আপনারা কালকে আপনাদের স্বজাতিকে আপনারা ভুলে গেলেন। এই তো আপনাদের আমাদের চরিত্র। যারা আন্দোলন সে করবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একবারের জন্য কোন এমপিভুক্ত শিক্ষকরা এই নরম্পীয় শিক্ষকদের পাশে তাদের কোন আন্দোলনে তারা সহযোগিতা করেনি, তারা পাশে এসে দাঁড়ায়নি। তারা অন্তত একটা বিবৃতি দেয়নি যে যদি এই নরম্পীয় শিক্ষকদের এমপিভুক্ত করা না হয় আমরা আমাদের এমপিও সারেন্ডার করবো। একবার তো বলেনি, তার জাতীয়করণের জন্য দৌড়ে। আমি সেদিন বহুবার আমার ফেসবুকে লিখেছি, জালাল ভাই পটুয়াখালী সিনিয়র সাংবাদিক, তিনি হয়তো দেখেছেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন একজন ব্যক্তি, যে শিক্ষা ক্যাডারে যারা যে নো বিসিএস লো ক্যাডার আন্দোলন করেছে, আমি সেই আন্দোলনে আমি সাপোর্ট করেছি। এটি হতে পারে না। আমরা যারা এই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা এক প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছি, তারা আরেক প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছে। আমরা একটা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে যাবে, সাথে সাথে আমরা গিয়ে তাদের সাথে আমরা ক্যাডার ভর্তি হবো, ইম্পসিবল হতে পারে না। বরঞ্চ আমরা ক্যাডার নই, আমরা বেসরকারি শিক্ষক, আমাদের জায়গা থেকে আমাদের অধিকার, আমাদের ব্যক্তিত্বকে সমুন্নত করতে হবে, কিন্তু আমরা তো সেটা পারি না। আমরা বইয়ের পিছু লাগানোর জন্য আমরা দৌড়ি। আমরা ততক্ষণে আমরা কমিটিকে ডোনেশন দিয়ে আমরা যেভাবে হোক আমরা একটা প্রতিষ্ঠানের শিক্ষক হয়েছি, আমাদের এখন ক্যাডার হতে হবে। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি সেটা প্রতিবাদ করেছি। আমি তখন ফেসবুকে লিখেছি যে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষককে আপনারা যখন একজন মানে কনস্টেবল দিকে ছাড় থাকে, তখন আপনাদের মনে হয় না আপনারা ক্যাডার ভুক্ত হয় না, আপনার যোগ্য না? আপনারা আগে নিজে ব্যক্তিত্বকে সমুন্নত রাখেন। আমি একবার নিজে অফিসে গিয়েছিলাম, এই বক্তব্যটা আমি প্রায় রাখি, নিজে অফিসে গিয়েছিলাম, আমাকে গেট থেকে ঢুকতে দিচ্ছিল, তারপরে কি করে পরিচয় দেন, বললাম যে আমি কোন কলেজে পরিচয় দিলাম, বললো যে সরকারি বেসরকারি, বললো যে সরকারি হলে কি হবে আর বেসরকারি হলে কি হবে সেটা বলবো। বললো যে সরকারি হলে ঢুকতে পারবে, বেসরকারি হলে কারবার করবে। বলে এই আইন কোথায় আছে? এই ঝগড়া চলতে বলছে যে এটা আইন কোথাও নেই, কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে, সিকিউরিটি বলতেছে। সাথে একজনে এসে বললো যে এই ছেড়ে দাও সবুজ স্যারের বড় ভাই। আমি সবুজ যে পরিচয় দিয়ে আমি ডিজিতে আসিনি, সবুজ তখন স্টেডিয়াম করেছিল আমার ছোট ভাই, তো তার পরিচয় তো আমি ডিজিতে আসিনি, আমি আসছি আমার পরিচয়। এর ভিতরে দেখলাম তৃতীয় কলেজের কোন কলেজে একজন বোধহয় প্রভাষক, সে এসে দেখলাম যে হাতে 2টা নোট বই মোবাইল, সে আসে খুব ওই নকল ভঙ্গিতে সে ঢুকে আছে, আমি ওরকম করেছি তাকে একদম খুব ওই নকল দৃষ্টিভঙ্গিতে সে হেঁটে গেল। আমার ঝগড়া করতে এসেছে। এরপর তখন নোমান সাহেব ছিল ডিজি, নোমান সাহেব স্যার সব কি কারবার করা শুরু করেছে। আমাদেরকে ঝগড়া করতে ঢুকতে হবে, বলছে যে আসলে অনেক কাজ টাজ থাকে, তোমরা এসে সবাই মানে ডিস্টার্ব করো। আমি বললাম যে সবচেয়ে বেশি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। সুতরাং আমি কথা বলে এ করে বলতেছি, এই শিক্ষকদের ভিতরে সরকারি, এমপিভুক্ত, নন এমপিও এই নানান ভাবে বিভক্ত করে আমাদেরকে হেস্তনেস্ত করে দেওয়া হচ্ছে। সুতরাং কথা হবে একটাই
শিক্ষক বেতনবিহীন থাকতে পারবে না। এই যে আজাদি স্যার যে কথাই বলেছেন, এখন অনুমতি দেওয়ার মন্ত্রণালয়, অনুমতি দেওয়ার আগেও আরো অনেক কথা। এখন যে প্রতিষ্ঠান আপনি আবেদন করবেন, আপনার কিচ্ছু লাগবে না। আপনি বোর্ডে আবেদন করবেন বা মন্ত্রণালয়ে আবেদন করবেন, সে আপনার ভিজিবিলিটি পরীক্ষা করার জন্য সেখানে পাবে। অর্থাৎ আপনার ওই জায়গার আপনার দূরত্ব, জায়গার অবস্থান সবকিছু ঠিক রেখে, জমি জমা, আপনার যারা উদ্যোক্তা আছে তাদের আর্থিক অবস্থান সবকিছু দেখে ওই এলাকায় প্রতিষ্ঠান প্রযোজ্য কিনা সেটা দেখে আপনাকে স্থাপনের অনুমতি দেবে। এর আগে আপনার ঘর বাড়ি তোলার কোনো প্রয়োজন নেই, আপনার কিচ্ছু করবেন, আপনার বেঞ্চ বানাবেন না, ঘরে তোলার কিছু, অর্থাৎ আপনার এই প্রপার্টি আছে, আপনার এই অবস্থান আছে, এটা দেখে আপনাকে সরজমিন মানে পরিদর্শন করে আপনাকে তারা স্থাপনের অনুমতি দেবে। এই স্থাপনের অনুমতি দেওয়ার পরে আপনার স্থাপনের অনুমতি যে শর্ত পূরণ করবে, সেই শর্ত পূরণ করার পরে আপনি ঘর বাড়ি তুলবেন, মানে সব কিছু করে আপনি যা কিছু আছে সব শর্ত পূরণ করবেন, তারপর আপনাকে পাট্টার অনুমতি দেবে। এরপরে আর কি কথা থাকতে পারে? আমরা সবকিছু দেখে আপনাদের পাট্টার অনুমতি দিচ্ছি, এরপর আমার স্বীকৃতি বাধ্যবাধকতা হবে। এটা তো আর একটা ফেসিলিটি যা দিচ্ছেন, মেনে নিলাম। আপনি স্বীকৃতি বাধ্যবাধকতা দিচ্ছেন, আপনার এটা কায়মনো বাক্যে আমরা মেনে নিয়েছি। আমরা 3 বছর অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করলাম। আপনি আবার ভিজিট করবেন, আপনি দেখলেন ওখানে